আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে দুটো দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না, তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না। এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে, কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না, প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন
প্রশ্ন তো তোলাই যায়। বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মুনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেক দিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের উপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন পাবলিক ওপিনিয়ন ইজ সুপ্রিম কনস্টিটিউশন, তার উপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয় জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে, কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলেন, তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট কক্ষে সেরে ফেললেন, তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল, তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর আছে মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দী, সেটা বাদ দিয়ে একবার গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে যেয়ে আমেরিকার FBI এর কাছে ধরা পড়া, এবং FBI এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুমড়া সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে।
তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে, এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো, তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো। সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল, এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপির, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে। কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে, তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগও জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমে যেতে দ্বিধাবোধ করে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের টেনশনটা হচ্ছে যে এই যে তার সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে সত্যি যদি জামায়াতে ইসলামী সংসদ, আদালত এবং রাজপথ কাঁপিয়ে তোলে, এবং সেখানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা বহু মাস ধরে একরকমের হামলা মামলায় জর্জরিত আছেন, তারা জুটে পড়েন, যারা কিনা বিএনপিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এই জামাতকে ঠেকাতে, তাহলে বিএনপি বেকায়দায় পড়বে। তারেক রহমান সে কারণেই টেনশনে আছেন। এখন কি দিয়ে তিনি এই জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, রব, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির তরফে বন্ধ করবেন? সেটা কি জামায়াতে ইসলামীর আমির যেমন এক চিঠি লিখে বেফাস বলেই ফেলেছিলেন একটি মন্ত্রিত্বের পদ, কয়েকটি মন্ত্রী পদ, নাকি অন্য কোনোভাবে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন? কি করবেন তারেক রহমানকে খুব শিগগিরই ঠিক করতে হবে। না হলে সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনা তাদের কথার সুর তারেক রহমানকে পর্যুদস্ত করতে যেভাবে মিলে যাচ্ছে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বেকায়দায় ফেলতে, প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলতে যেভাবে সুর মিলে যাচ্ছে, তাতে তারেক রহমানের ভেতরে যে অস্বস্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেনশন, সেটা বোধহয় সঙ্গত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ফলই বটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কার্ড বিতরণ করেছেন। এটাকে ঘিরে কিছু গণমাধ্যম এবং টেলিভিশনে যারা কথা বলেন তাদের অনেকের কথাগুলো লক্ষ্য করেছি যে সরকারকে প্রশংসা করতে গিয়ে মিথ্যাচার এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ওই গণমাধ্যমের সংবাদ ন্যূনতম গ্রহণযোগ্যতা আর থাকছে না। ধরুন, স্মার্ট কার্ড একটা সরকারের ধারাবাহিকতায় আর একটা সরকার আসলে সেটা দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বলা হচ্ছে এমন ভাবে যেন এই প্রথম বর্তমান সরকার মানুষের কল্যাণে স্মার্ট কার্ড দিচ্ছে। সেই বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করি। আমি একটা ডকুমেন্ট প্রথমে আপনাদের কাছে প্রদর্শন করি। এখানে খেয়াল করবেন 8 নভেম্বর 2023 তারিখে টিসিবি দেশব্যাপী 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কর্মসূচি
নোটিশ দিয়েছে। এটা স্বাক্ষর করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, টিসিবি প্রধান। সেখানে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী 9 নভেম্বর 2023 তারিখ হতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে 1 কোটি পরিবারের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2023 সালেই 1 কোটি ফ্যামিলি কার্ডকে কনভার্ট করে ফ্যামিলি স্মার্ট কার্ড করা হয় এবং সেটা বিতরণ করা হয়। তাহলে হঠাৎ করেই যে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত এবং রাষ্ট্রীয় কল্যাণকর একটা প্রকল্প। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সামাজিক খাতে মানুষের সুরক্ষার জন্য কি করা হচ্ছে, এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু মিথ্যাচার করা হচ্ছে। সেজন্য আমি ডেইলি স্টার সহ তৎকালীন বাংলা পত্রিকাগুলোর যে সংবাদ এসেছে তার একটি সংবাদ উপস্থাপন করি। প্রথমে এইটা দেখুন, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটা একটা দৈনিক পত্রিকা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 11% বৃদ্ধি করা হয়েছে। বাজেটের বিবরণ অনুযায়ী দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123টি কর্মসূচি রয়েছে। 123টি কর্মসূচি রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। এগুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করছে 24টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলির মধ্যে 8টি কর্মসূচি হচ্ছে নগদ ভাতা, 11টি খাদ্য সহায়তা ইত্যাদি ইত্যাদি। সেখানে বয়স্ক বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, ক্ষুদ্র ঋণ দেওয়া, শিক্ষা খাতে দেওয়া, প্রতিবন্ধী সেবা, সাহায্য কেন্দ্র, বেদে, হিজড়া, অনগ্রসর জনগোষ্ঠী, এরকম ভাবে। তাহলে 2023-24 সালের বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই টাকাটা পূর্বের টাকার চেয়ে 11% বৃদ্ধি করা হয়েছে। 1,13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেখ হাসিনা এই যে দরিদ্র পীড়িত মানুষদের, বিধবা, হিজড়া, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দরিদ্র, অসচ্ছল প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের সহায়তা করা, অতীব জরুরি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত কিছু শেখ হাসিনা দিয়েছেন। এর ফলে কোটি কোটি মানুষ 123টি সামাজিক কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষার সুবিধা পেয়েছে। এর পাশাপাশি গৃহহীন মানুষদের সবাইকে সরকারি জায়গায় ঘর নির্মাণ করে সেই পাকা ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দলিল করে মালিকানা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এই জনবান্ধব কর্মসূচিকে গৌণ করে নতুন করে কিছু গণমাধ্যম, কিছু টেলিভিশনের বক্তারা যেভাবে কথা বলছেন তাতে আপনাদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। আমি যেটা প্রথমে দেখালাম যে স্মার্ট ফ্যামিলি কার্ড শেখ হাসিনা দিয়েছেন 2023 সালে, এটা নতুন কিছু না। ফলে বর্তমান সরকার সেই যে ফ্যামিলি কার্ড দিয়েছে যুগান্তকারী পদক্ষেপ, অতীতে কেউ ভাবে নাই। এ জাতীয় কথা যারা প্রচার করছেন আপনাদের নিজেদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। যে গণমাধ্যম এগুলোকে প্রচার করেন তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়। আমি দালিলিক অবস্থা উপস্থাপন করলাম। শেখ হাসিনার জনবান্ধব কর্মসূচি, ফ্যামিলি কার্ড, সামাজিক সুরক্ষা খাতে 123টি কর্মসূচি, গৃহহীনদের গৃহ করে দেওয়া সহ অন্যান্য যে সকল অকল্পনীয়, নজিরবিহীন সিদ্ধান্ত এবং কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। যেমন সারা দেশে সর্বত্র বিদ্যুৎ, এটা অতীতে কেউ কল্পনা করেছে, সর্বত্র ইন্টারনেট। এভাবে তিনি যে কল্যাণকর কাজ করেছেন সেটাকে অস্বীকার করা আপনাদের নির্বুদ্ধিতা এবং নিজেদের অতীত সামুদি করার চরিত্রকেই বহন করে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন।